আসসালামু আলাইকুম। বাংলাদেশ এডুকেশন ফোরামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ এডুকেশন ফোরাম শিক্ষা নিয়ে বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকে এবং সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করে। তো শিক্ষাক্ষেত্রে আমরা অনেক উদ্ভাবনী চিন্তা এবং সৃজনশীল কার্যক্রম সবসময় দেখে থাকি। আহ আমরা যারা সবাই পেশাজীবী, তারা অনেকেই হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলোই করে থাকি। আবার অনেকেই আছে কাজের বাহিরেও আমরা অতিরিক্ত কিছু প্রচেষ্টা এবং উদ্ভাবনী কিছু করার চেষ্টা করি, এবং সেটা যদি শিক্ষাক্ষেত্রে হয় সেটার মূল্যটা অনেক বেড়ে যায়। তো আমাদের সেই চিন্তা থেকেই আমাদের উদ্ভাবনী শিক্ষক পরিবর্তনের রোল মডেল, এই বাংলাদেশ এডুকেশন ফোরামের এই সিরিজটির আমরা আয়োজন শুরু করেছি। এটাতে বাংলাদেশ এডুকেশন ফোরাম এবং অ্যাক্সেস টু ইনফরমেশনের শিক্ষক বাতায়ন যৌথভাবে এটার আয়োজন করছে, এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে ঢাকা টাইমস। তো এই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে আলোচক হিসেবে সম্মানিত দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আছেন কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় আহ লালমনিরহাটের প্রধান শিক্ষক জনাব খুরশিদুজ্জামান আহমেদ। তারপরে আছেন লালমনিরহাটের সম্মানিত শিক্ষা আহ, কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত দর্শকদেরকে প্রথমে বলে নিই যে খুরশিদুজ্জামান স্যার করোনা কালে এবং করোনা পূর্বেও আইসিটি ইন এডুকেশন এবং আইসিটি বিষয়ে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে করোনা কালে উনার কিছু উদ্যোগ প্রথমে উনার স্কুলে এবং উনার এলাকায়, এবং পরবর্তীতে রংপুর বিভাগ এবং জাতীয়ভাবে যে অগ্রণী ভূমিকা পালন করেছে উনার যে উদ্যোগগুলো, সেই গল্পগুলো আসলে আমরা উনার কাছ থেকে শুনবো মূলত। এবং করোনা পূর্বেও উনি যে স্কুলে যে উদ্যোগগুলো নিয়েছেন উদ্ভাবনী এবং সৃজনশীল, সেই গল্পগুলো আমরা কিছুটা জানার চেষ্টা করব। পাশাপাশি সম্মানিত জেলা শিক্ষা অফিসার জনাব জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, উনিও এই উদ্যোগগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, এবং উনার আওতায় যে স্কুলগুলো আছে সেগুলোতে সরাসরি উনি প্রমোট করেছেন, দেখভাল করেছেন এবং পরামর্শ দিয়েছেন। উনার কাছ থেকেও আমরা জানবো আসলে কিভাবে এই উদ্যোগগুলো আহ সঠিকভাবে সফলভাবে বাস্তবায়ন হয়েছে এবং সেটা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়েছে। তো আহ আমরা আলোচনাগুলো প্রথমে আমরা চেষ্টা করব যে আমাদের সম্মানিত শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তা ওনাদের কাছ থেকে প্রথমে উদ্যোগগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। পরবর্তীতে একটু জানতে চাইবো যে কোন বিষয়ের কারণে বা কি উনাদের উদ্যোগগুলোর পেছনে কোন বিষয়গুলো আসলে অনুপ্রেরণা দিয়েছিল, এই উদ্যোগগুলোর জন্য কি কি ধরনের সমস্যা বা চ্যালেঞ্জের ওনারা সম্মুখীন হয়েছেন, এবং পাশাপাশি পরবর্তীতে এই উদ্যোগগুলো থেকে আসলে কি ফলাফল আমরা পেয়েছি, এই জিনিসগুলো আমরা মূলত জানার চেষ্টা করব। তো প্রথমে আমি জনাব খুরশিদুজ্জামান আহমেদ স্যারকে স্বাগত জানাই আহ উনার গল্পগুলো প্রথমে বলার জন্য। মূলত উনি কি ধরনের উদ্যোগ নিয়েছেন আহ সেই গল্পটা আমাদের সাথে যদি স্যার শেয়ার করেন, ধন্যবাদ। জি, ধন্যবাদ ইয়াসিন আরাফাত ভাই। আমি শুরুতেই বাংলাদেশ এডুকেশন ফোরাম শিক্ষক উদ্ভাবন বিষয়ক যে লাইভ আড্ডা, এটি হল ৪র্থ পর্ব, এবং এই ৪র্থ পর্বে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রথমেই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই আড্ডায় যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হলো যে শিক্ষায় তথ্য প্রযুক্তির সমন্বয় ও করোনাকালে অগ্রণী ভূমিকা। যথার্থ একটি বিষয় নির্বাচন আপনি করেছেন, যে বিষয়টি নিয়ে গত মার্চ থেকে এ অবধি আমি এবং আমরা কাজ করে যাচ্ছি। ইয়াসিন আরাফাত ভাই, আপনাকে আমি স্পষ্ট করে বলছি যে আমরা যখন ফেস টু ফেস প্ল্যাটফর্মে ছিলাম, অর্থাৎ মার্চের 17 তারিখের আগ পর্যন্ত, তখন আমি খুরশিদুজ্জামান আহমেদ একজন প্রধান শিক্ষক হিসেবে
মোটামুটি বলা যায় যে সন্ধ্যার পরে একটু রেস্ট পেতাম, কিন্তু 18-র পরে অর্থাৎ যখন করোনা ভালোভাবে আক্রান্ত মানে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে এবং সেই সাথে করোনার কারণে যখন স্কুলগুলো বন্ধ হয়ে গেল এবং বন্ধ হওয়ার পরপরই আমরা যেন অস্থির হয়ে গেলাম যে, এবং এত বেশি কাজে ব্যস্ত হয়ে গেলাম যে করোনা কোন দিক দিয়ে এসে কোন পর্যায়ে চলে আসছে এখন পর্যন্ত আমি কিন্তু টের পাচ্ছি না। অর্থাৎ কাজের মধ্যে এমন ভাবে ডুবে গেছি, করোনার আসল খবরটাও আমি বলতে পারছি না, মানে এই অবস্থাটা হলো, বাস্তবতা হলো এটা। অর্থাৎ এত ব্যস্ত, এবং আপনি দেখছেন যে এখন যে প্রোগ্রামটা হচ্ছে এখানে রাত 8টায় আপনি শুরু করে দিয়েছেন, রাত 8টা 9টা 10টা এমনকি 11টা 12টা পর্যন্ত এখন আমাদের সময় দিতে হচ্ছে এই শিক্ষামূলক আলোচনায়। তাহলে বুঝতেই পারছেন যে করোনাকালে শিক্ষা নিয়ে আমরা কতটা ব্যস্ত হয়ে গেছি। এটি হলো প্রথম কথা আমার। এরপরে আমি যে বিষয়টি, আপনি যে গল্পটা শুনতে চাইলেন সেটি হলো যে করোনাকালে শিক্ষায় যে অগ্রণী ভূমিকা বা কাজ করা হয়েছে সেই গল্পগুলো আপনি জানতে চেয়েছেন। মূলত কোভিড-19 কারণে 16ই মার্চে যখন ঘোষণা হলো যে 18ই মার্চ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন আমরা, বিশেষ করে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততার উপায় আমি, কারণ দীর্ঘদিন থেকে আমি আইসিটির সঙ্গে সম্পৃক্ত, এবং আমার কাছে খুব একটা মানে আমি ভীত সন্ত্রস্ত হইনি যে শিক্ষার্থী না থাকলেও যে তাদেরকে পাবো না, এরকম আমার ভয় ছিল না। আমি জানি তাদেরকে অনলাইনে কোনোভাবে হোক তাদেরকে আমি কানেক্ট করতে পারবো, এবং সেই সাহস থেকেই কিন্তু আমি মার্চের একদম শেষের দিকে অর্থাৎ 28-29 তারিখের দিকে আমি আমার স্কুলের নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে আমি শিক্ষার্থীদেরকে অনলাইনে তাদেরকে কানেক্ট করার চেষ্টা করেছি। এবং এরপরে ঠিক 3-4 দিন পরে আমার মাথায় আসলো যে আমি তো শুধুমাত্র আমার স্কুল অর্থাৎ কেওপি অনলাইন স্কুল এই নামে আমি কাজ করছি, তো ফলে এখানে আমার স্কুলের শিক্ষার্থী অথবা আমার এলাকায় যে কয়জন দেখছেন এই পর্যন্তই, কিন্তু এটি তো আসলে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া দরকার। তখন এই চিন্তা থেকে আমি ফেসবুকে একটা ছোট্ট স্ট্যাটাস দিলাম যে প্রিয় শিক্ষকবৃন্দ, রংপুর বিভাগের প্রিয় শিক্ষকবৃন্দ, কিছু একটা করতে চাই, একটা সিদ্ধান্ত নিতে চাই, জাস্ট এই 2-3টা লাইন লিখে আমি ছেড়ে দিয়েছি। এবং সেদিনেই দেখা গেল সাংঘাতিক রেসপন্স, অর্থাৎ আমার রংপুর বিভাগে প্রত্যেকটি জেলা থেকে শিক্ষকরা রেসপন্স করলেন যে কখন বসবেন, এই করে আমাকে মানে সেখানে অস্থির করলেন আর কি। তো যাই হোক, সময় বেশি নেওয়া হয়নি, তার পরের দিনই বসেছি এবং বসার পর একটা জুম মিটিং করেছি। জুমে আমরা সবার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করেছিলাম। তো সেখানে প্রায় 97 জন শিক্ষক আমাদের সঙ্গে জয়েন হয়েছিলেন, এবং সেই সাথে শুধু যে আমার রংপুর বিভাগের শিক্ষক ছিলেন তা না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষকরা জয়েন করেছিলেন এবং শিক্ষা কর্মকর্তাও সেখানে জয়েন করেছিলেন বেশ কয়েকজন, অর্থাৎ যারা আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক তারাই। তো যাই হোক, পরবর্তীতে সেই দিনেই আমরা বসে সিদ্ধান্ত নিলাম তাহলে কি করা যায়। আমি বললাম যে আমার তো এরই মধ্যে কেওপি অনলাইন স্কুল আমি চালু করে দিয়েছি, তো এখানে তো আসলে আমার ভিউয়ার সংখ্যা খুবই কম, অর্থাৎ আমার এরিয়ায় শুধুমাত্র, তো এটাকে আমরা যদি রংপুর অনলাইন স্কুল নামে এরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম করি তাহলে হয়তো সারা বিভাগের, যেহেতু আপনারা সারা বিভাগের সবাই মিলে আমরা কাজ করতে পারবো। এবং সত্যি সত্যি সেদিনেই আমাদের আলোচনা, এবং তারপরেই রাতের বেলায় আমরা এই রংপুর অনলাইন শিরোনামে আবারও একটা পেজ খোলা হলো, এবং সঙ্গে সঙ্গে আমরা 8টা জেলারই 8 জন প্রতিনিধিকে আমরা সেখানে অ্যাডমিন হিসেবে আমরা তাদেরকে দায়িত্ব দেয়া হলো, এবং অ্যাডমিনরা আবার তাদের আন্ডারে যেন আপনার এডিটর তৈরি করতে পারেন সেই হিসাবে তারা আবার কাজ শুরু করলেন। তো দেখা গেল অল্প কিছুদিনের মধ্যেই সাংঘাতিক অবস্থা হলো আর কি, পুরো রংপুর বিভাগে এটা একদম পুরো ছড়িয়ে গেল এবং শিক্ষার্থীরা সেখানে কানেক্ট হওয়ার চেষ্টা করলো। এবং আপনি তো দেখেছেন যে তার পরবর্তীতেই সারা বাংলাদেশে এখন অসংখ্য এরকম আপনার কি বলে ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন স্কুল খোলা হয়েছে, এবং বলা যায় যে এখন ফেসবুক পুরোপুরি দখল করে ফেলেছে অনলাইন স্কুলগুলো আর কি।
এখন ফেসবুক খুললেই শুধু দেখা যায় যে ছোট্ট বন্ধুরা কেমন আছো, আজকে তাহলে তোমাদের পার্ট এই, এভাবেই তারা আমরা ফেসবুক আমরা ওপেন করি আর কি, বা ফেসবুক দেখা যাচ্ছে এই অবস্থাটা। তো আমি মনে করি যে এটা আমাদের শিক্ষকদের জন্য একটা বড় জয়, আমরা জয় করে ফেলেছি। কোভিড-19 শিক্ষার্থীদেরকে পাওয়ার জন্য আমরা আমাদের যে চেষ্টা ছিল সেটি আমরা সার্থক হয়েছে আমি মনে করি। তো এভাবেই আর কি পুরো বাংলাদেশ এখন আমরা জয় করে ফেলেছি অনলাইন স্কুল দিয়ে। পরবর্তীতে আমাদের ডিজি মহোদয় আমাদের সঙ্গে মিটিং করেছেন, রংপুর অনলাইন স্কুলের সঙ্গে স্পেশালি মিটিং করেছেন এবং আমাদের এই বিষয়টিকে উনি সাংঘাতিকভাবে সাধুবাদ জানিয়েছেন এবং পরবর্তীতে আপনি দেখেছেন যে অফিসিয়ালি চিঠিপত্র ইস্যু হয়ে এখন সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন স্কুল কার্যক্রম চালু আছে। তো এটি হলো আমাদের প্রথম একটি জয়ের ছোট্ট একটি গল্প। আপনি যদি আমাকে সময় দেন আমি হয়তো আরো বলতে পারবো। তো যদি আমি কি এ পর্যন্ত থাকবো নাকি চালিয়ে যাব? হ্যাঁ, আমরা আরো আলোচনা করব সামনে। তো আপনার কাছ থেকে অবশ্যই আরো গল্প শুনবো। এখন যদি আমি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের কাছে আমি শুনতে চাই, এই যে খুরশিদুজ্জামান স্যার খুব চমৎকার করে বললেন, আসলে একটি ছোট উদ্যোগ যদি প্রচেষ্টা এবং ইচ্ছা থাকে সেটাকে কিভাবে কত দূর নিয়ে যাওয়া যায় এবং জাতীয় পর্যায়ে সেটার কতটুকু ইম্প্যাক্ট বা প্রভাব ফেলা যায়, খুব চমৎকার করে বললেন। তো আপনি লালমনিরহাটের শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। প্রথমত এই উদ্যোগটা আসলে, এই উদ্যোগে আপনার ইনভলভমেন্টটা কেমন ছিল এবং আপনি আসলে এটাকে কিভাবে দেখেছেন, এবং প্রথম থেকে আমি শিওর যে আপনি আপনার গাইডেন্স এবং পরামর্শ ছিল, সেই ব্যাপারগুলো যদি আপনি আমাদেরকে বলতেন। ধন্যবাদ মহোদয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত সহকর্মী শ্রদ্ধেয় খুরশিদুজ্জামান আহমেদ স্যারকে। আমি বলছিলাম স্যার, আমি এই ব্যাপারটাতে একটু অভিজ্ঞতার অভাব আছে আমার রয়েছে ব্যাপারটাতে। তো আপনি যখন যে ধরনের সহযোগিতা চাবেন, পরামর্শ চাবেন, আমি আপনার পাশে আসছি। তো আমাকে বললেন স্যার যে আপনার সাথে যদি আমার ডিডি স্যার থাকেন বা ডিসি স্যার যদি থাকে প্রশাসনিক ভাবে, আমরা কাজের অনুপ্রেরণা পাবো আমরা। আমি এই আলোকেই আমার সাথে ডিডি স্যারের সঙ্গে এবং ডিসি স্যারের কথা বলি আমি, আমাদেরকে উইশ করেন যে আপনি এগিয়ে যান, পাশে আমরা আছি। এরই আলোকে আমি এবং সম্বন্ধ ডিসি স্যার সহ আমার ডিস্ট্রিক্টের 5টি উপজেলা আমরা সফর করি। সেখানে সম্মানিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান মহোদয়, মেয়র মহোদয়, আপনার ইউনো মহোদয় সহ সকল প্রধানদের নিয়ে বসে আমরা বললাম আমরা এটা করতে চাই, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা ওই দিন দেখলাম আমাদের ডাকে সকলেই সাড়া দিলেন এবং তারা আমাদের এতটুকু অনুরোধ করলেন যে যার যার উপজেলা, সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং আমাদের উপজেলা নির্বাহী মহোদয় বললেন, আমার উপজেলা যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেক প্রতিষ্ঠানেই আমাদের যা যা প্রয়োজন তাই দিব আমরা। তারই আলোকেই সর্বপ্রথম আমাদের সেই সময় প্রধান শিক্ষক স্যারের আপন ভাই, উনি উপজেলা চেয়ারম্যান কালীগঞ্জ, উনি প্রথম তার উপজেলায় 71টি প্রতিষ্ঠানেই সমস্ত উপকরণ তিনি দিয়ে দিলেন। একইভাবে গোটা জেলায় উপকরণগুলো দেওয়া হচ্ছে এখন। এটা একটা অনুপ্রেরণা কাজ করছে। আমি ডিসিকে বললাম, স্যার আমার সহকর্মীরা আপনার ডাকে সাড়া দিয়েছেন, আপনি আমাদের ডাকে সাড়া দেন স্যার। ডিসি বললেন ডিসি কি করতে হবে? আমি স্যার আমার শিশুদের আপনি একটু অনুপ্রেরণা দেন, পাশাপাশি আরো যদি কোনো সনদ দেওয়া যায়, কৃতিত্ব সার কিছু দেওয়া যায়। তখন বললেন যে কি করা যেতে পারে। বললাম স্যার তাদের কমপক্ষে একটা যদি স্মারক, সম্পূর্ণ স্মারক দেওয়া যায়, পাশে যে একটা সনদপত্র দেওয়া যায়, তার স্মৃতি ধরে রাখবে। এর আলোকে আমরা গত 9 থেকে স্যারের সঙ্গে বসার পরে জেনারেল সাহেবকে স্যার বললেন, জেনারেল সাহেব ডিএ সাহেব যা কথাটা বললো এটা মাথায় রাখেন এবং দ্রুত কাজ করেন। এরই আলোকে আমরা আগামী 30 তারিখ বিকাল 4টায় জেলা প্রশাসক স্যার তার সম্মেলন কক্ষে কথা দিয়েছেন। তো আমরা অলরেডি চিঠি শুরু করছি, আজকে তার সালা হয়েছে আমার, যে আমার 35 জন শিক্ষক যারা নিরলস কাজ করে যাচ্ছেন তাদের জন্য সম্মান স্মারক দেওয়া হবে এবং আমরা লাইভ প্রোগ্রাম করব। আমি আরো একটা খুশি হলাম, আমার টিচার বলে স্যার আমরা উদ্যোগ নিয়েছি, এটা ফ্লাশ করবে, তারপর আমি ফ্লাশ করছি। সেটা হচ্ছে আমরা এমন একটা ড্রেস পরবই দিন মানুষজন দেখে যে আমরা লালমনিরহাট পারি। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমার টিচার অত্যন্ত অ্যাক্টিভ এবং তারা একটু অনুপ্রেরণা চায়। আমি যখন যোগদান করলাম গত 18 এপ্রিল 2019 সালে যোগদান করলাম, করার পরে আমাকে কালীগঞ্জের হেড স্যার আমাকে তার স্কুল ডাকলেন, দেখে বললেন স্যার আমরা এটা করতেছি আইসিটি টিচারদের নিয়ে। ভালো কথা, তাই বলে আমার যা করার আমি করবো। আমি তাৎক্ষণিক বললাম ঠিক আছে কতজন? বলে স্যার আমাদের প্রায় 60 জন আছে। ঠিক আছে, আমি আপনাদের জন্য
উপহার হিসাবে কি দেওয়া যায়? তখন বললেন স্যার আমরা সম্মেলন করবো, বিভাগীয় সম্মেলন করবো, ডিজি স্যার আসবেন, ডাইরেক্টর সবাই স্যার আসবেন, কমিশনার স্যারও থাকবেন। ঠিক আছে, আপনাদের পরিচিত বলে আমি আপনাদের ক্যাব দিব, আমি আপনাদের অন্যান্য উপকরণ, গেঞ্জি বা উপকরণ কি লাগে তা দিব, আইডি কার্ড সব দিব আমি। এই আমার ক্ষুদ্র যে দেওয়া, তারা এটাকে এত বড় মনে করলেন যে তারা আমাকে বিভিন্ন জায়গায় এটা হাইলাইট করা শুরু করলেন তারা, যার জন্য তারা যে কোনো ব্যাপারে আমার সাথে সহযোগিতা চান। বা আমি প্রশাসনিক ভাবে আমার ডেস্ক থেকে প্লাস আমার আঞ্চলিক পর্যায় থেকে প্লাস কমিশনার বা ডিসি পর্যায় থেকে সহযোগিতা নিয়ে আসছি, এবং তারা আমার এতটুকু ভালোবাসে আমি যখন তাদের সাথে কথা বলি আমি অবশ্যই যৌক্তিক দাবি তুলে ধরি তাদের কাছে, তারা বুঝতে পারে হ্যাঁ এটা যৌক্তিক দাবি, তার আলোকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমি বললাম স্যার বর্তমান আমার লালমনিরহাট ডিস্ট্রিক্টের যে টিচার গুলো আছেন, সমাজ টিচাররা আছেন যারা, তারা ইতিমধ্যেই আমাদের সরকার একটা স্কুল হাদিতমারির যে প্রধান শিক্ষক মহোদয় এখন বর্তমানে বাংলাদেশে অনলাইন ক্লাসে প্রথম স্থান অধিকার করে আসছেন। একইভাবে আমার লালমনিরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশে এখন প্রথম স্থান অধিকার করে আসছেন। আমি টিচার বললাম স্যার আমার ডিস্ট্রিক্ট কিন্তু ছোট্ট, অন্য জেলাগুলো অনেক বড় বড় জেলা, অনেক মেম্বার সেখানে, আমাদের কাজ, আমাদের সংখ্যায় কম, কাজ করতে হবে বেশি আমাদেরকে। এবং কালকে আমি যত তথ্য পেলাম আমাদের প্রায় 3,500 এখনো ক্লাসে বেশি আমরা উইন হয়ে আছি আমরা। আমি বলছি এই স্বাধীনতা পেয়েছি, রক্ষা করা কঠিন হবে, কিন্তু সেটা আমাদের কাজ করতে হবে, আমাদের একটু দমে গেলে হবে না, এবং থামার সুযোগ আসলে আমাদের নেই। এইভাবে আমাদের ডিসিশন বললেন যে ডিও সাহেব আমরা ডাটা বেজে ফার্স্ট হতে চাই। আমার তথ্য দেখলাম কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ফার্স্ট আছে। আমি বললাম স্যার যদি কুড়িগ্রাম ফার্স্ট না হতো, ফার্স্ট আমরাই হতাম। এখন আমাদের ডিগ্রিতে গেলাম, অনেক কাজ করতে হবে, আমরা সেটাও কাজ করে যাচ্ছি। এইভাবে আমরা প্রতিটা ক্ষেত্রেই আমি খুশি স্যারকে বলছি স্যার শুধু একটু আমাকে জানাবেন, মানে একটা ধাক্কা দেবেন একটু, আমি এগিয়ে যাবো সামনে, যেখান থেকে যে ধরনের সাপোর্ট প্রয়োজন আপনি আমার হাত দিব। এবং আশা করি হয়তো কিছু করতে পারছি বলেই আজকে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ অত্যন্ত খুশি। এবং আমি যে কাজটি করি প্রতিদিনই আমি খুশি স্যারের সঙ্গে অন্তত সপ্তাহে না হলেও বোধহয় 8-9 দিন পার হয় না, এমন দিনে আজকে তার সাথে আমি 3 থেকে 4 বার কথা বলেছি। আমাদের সম্পর্ক হচ্ছে ভাইয়ের মতো, যার কারণে তারা খুব মন খুলে কথা বলতে পারে, আমি আমার কথা বলতে পারি, এবং আমরা একত্রিত হয়ে কাজগুলো করে যাচ্ছি। এবং আমার এই কাজে সহযোগিতা করছে আমাদের এখানে কেওপি স্কুল প্রধান শিক্ষক মহোদয়, সদরের তিস্তা কেয়ার খাদ্য উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, মাদ্রাসার পক্ষে কামিল নেসারি মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, এবং পার্শ্ববর্তী স্কুল আছে গিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় সহ সকল নিরলস কাজ করে যাচ্ছেন, এবং তারা কাজে বিশ্বাসী। আমি বলছি আপনি এগিয়ে যান, আমি তাদের প্রসার আপনাদের সাথে আছে। এই আমার অনুপ্রেরণাটা হয়তো তাদেরকে আরো অনুপ্রেরিত করছে। কালকে আমাকে স্যার বললেন স্যার আপনি হয়তো যদি লেগে না থাকতে হয়তো বা জেলা প্রশাসন আমাদের বিভাগ সম্বর্ধনা দিতেন না। বললেন না কেন দিবেন না, তারা তো শিক্ষারই বান্ধব। আমার জেলা প্রশাসক স্যার অত্যন্ত সম্মানিত, জেলা প্রশাসক স্যার আমাদের শিক্ষা সরকার, এবং তিনি শিক্ষাকে এত ভালোবাসেন। আমি যতটুকু কোনো মিটিং অ্যাটেন্ড করি বা কথা বলি, অনেক সময় আমার কথাটা স্যার কোট করেন, কোট করে কথাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। কতগুলো ভার্চুয়াল মিটিং হলো আমাদের একটা নারী নিজ পক্ষ উপলক্ষে, আমি একটা কোট কথা বললাম, ডিসি স্যার ওই কথাটা কোট করে সেটাকে জানিয়ে দিলেন। এই যে ভালোবাসাটুকু, আমাদের কাজ করছে ভালোবাসা আর বিশ্বাস। আমাকে আশা করি আমাদের বিশ্বাসে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তাই আপনাকে ধন্যবাদ। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমেই যারা দর্শক আছেন, সম্মানিত দর্শকবৃন্দ, তাদেরকে আমি লালমনিরহাট জেলা শিক্ষক পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আপনাদের যে কোনো পরামর্শ সেটা অবশ্যই সুপরামর্শ হইতে হবে, খুব হলে আবার মেনে নেবো না, আবার দিলে অবশ্যই নিব, বসে কাজ করে যাবো ইনশাল্লাহ। যে আমি আপনাদের পাশে আছি, আমি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন কোয়ারি থেকে বলতে পারেন, জবাব দেব ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম আসসালাম। অসাধারণ ভালোবাসা এবং বিশ্বাস খুবই দরকার। আমরা জানি যে কোনো উদ্ভাবন বা যে কোনো সৃজনশীল কাজ সবসময় নতুন হয়। তো নতুন যে কোনো কাজ যখন কেউ চালু করতে চায় তখন এর পাশে একজন সাপোর্টার লাগে। হয়তো তিনি সবসময় ওই কাজে অংশগ্রহণ করবেন না, এতটুকু বলা যে আমি আছি। এবং সেটা যদি আমাদের শিক্ষাক্ষেত্রে হয়, একজন শিক্ষক যদি সে উদ্ভাবনটা নিয়ে আসতে চান এবং এর উপরে যদি একজন শিক্ষা কর্মকর্তা বা প্রশাসনের কেউ এতটুকু সাপোর্ট দেন যে কোনো সাপোর্ট লাগলে আমি আছি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি বিষয় আমার মনে হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা জানি যে সম্পদের সীমাবদ্ধতা আছে। আমরা যখন অনলাইন ক্লাসের কথা বলছি তখন হয়তো সবার কাছে মোবাইল, ল্যাপটপ এই জিনিসগুলো নেই।
তারপরেও এতটুকু সমর্থন আসলে অনেকটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি এবার খুরশিদুজ্জামান স্যারের কাছে আবার ফিরে যাব। নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ। তো আমাদের অনলাইন ক্লাস বা এটাকে আমরা যখন বলি রিমোট লার্নিং, দূর শিক্ষণ, এক্ষেত্রে আমরা সবসময় বেশ কিছু সীমাবদ্ধতা বা সমস্যার কথা বলি। একটি বড় সমস্যা হলো যেটাকে আমরা কেতাবি ভাষায় বলি ডিজিটাল ডিভাইড। মূল কথা হচ্ছে যে আসলে ডিজিটাল প্রযুক্তির যেই সুবিধা সেটা আসলে সবার কাছে সমানভাবে পৌঁছে কিনা। সেটা পৌঁছে না, সেটা বিভিন্ন কারণেই পৌঁছে না। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে, নেটওয়ার্কের কারণে হতে পারে, তারপরে ডিভাইসের সহজলভ্যতা, আমাদের যে ডিভাইস গুলোতে আমরা এটাতে অ্যাক্সেস করতে পারি সেগুলো আসলে খুব বেশি অ্যাভেলেবল না বা খুব বেশি সহজলভ্য নয়। তো আমার ধারণা লালমনিরহাটে আপনারা যখন এই উদ্যোগ নিয়েছেন তখনও এই ধরনের সমস্যাগুলো ফেস করেছেন। তো এই সমস্যা এবং এর বাহিরে আর অন্য কোনো সমস্যা, যে সমস্যাগুলো আপনারা ফেস করেছেন সেগুলো কি রকম ছিল এবং সেটা আপনারা কিভাবে ট্যাকল দিয়েছেন, এটা যদি বলেন। জি, থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ভাই। আসলে তাই আমরা শুরু করেছিলাম সাংঘাতিক ভাবেই, মানে আনন্দ দিয়েই শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আমরা শিক্ষার্থীর আসলে ইনভলভমেন্ট এদিকে যখন আমরা দৃষ্টি দেই তখন কিন্তু আমরা নিরাশ হয়েছিলাম। কেন? সেটি হলো যে প্রথম যেটি সমস্যা সেটা হলো যে সবার আপনার এই স্মার্টফোন বা সেই অ্যান্ড্রয়েড ফোন সবার নেই, এটি হলো এক। 2 নম্বর হলো যদিও বা কিছু পাওয়া যায় তাহলে নেটওয়ার্ক আবার যদি বিশেষ করে 3G আর 4G যদি না হয় তাহলে কিন্তু সেই ক্লাসগুলো দেখার মতন সুযোগ থাকে না, কিন্তু 2G দিয়ে পুরো দেখাটা অত্যন্ত কঠিন হয়ে যায় আর কি। তো নেটওয়ার্কের বেশ সমস্যা আমাদের আছে। এরকম সবচেয়ে বেশি সমস্যা এ দুটোই আমাদের সবচেয়ে এখানে বেশি ছিল, এবং এই কারণেই তাদের ইনভলভমেন্টটা বেশ কম ছিল প্রথম দিকে। পরবর্তীতে যখন আপনার একেবারে সারা দেশেই মানে রীতিমতো জোয়ার শুরু হয়ে গেল অনলাইন স্কুলের, তখন ধীরে ধীরে আমরা দেখছি যে গার্ডিয়ানরা যেভাবেই হোক স্টুডেন্টের বা তাদের বাড়িতে একটা করে এইরকম একটা ডিভাইস রাখার চেষ্টা করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা সেখানে কিছুটা হলে কাভার করার চেষ্টা করেছে। আমরা দেখেছি, আমি শুরুতেই আপনার এই কি বলে অনলাইন ক্লাসগুলো চালার পাশাপাশি জুমে ক্লাস স্টুডেন্টকে সরাসরি ইন্টারঅ্যাক্টিভ করার জন্য জুমে তাদেরকে ক্লাস করার জন্য নানাভাবে চেষ্টা করেছিলাম। প্রথম দিকে ফেল হয়ে গিয়েছিলাম, কারণ তাদের তখন সেই অ্যাবিলিটি ছিল না, সবাই সেখানে জয়েন হতে পারেনি। এরপরে গুগল ক্লাসরুম সেটাকে অ্যাক্টিভ করে নানাভাবে তাদের সঙ্গে বিশেষ করে তাদের পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেখানেও কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। এটি কিন্তু আমি এখন পর্যন্ত সার্থক হতে পারিনি, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আমি লালমনিরহাট থেকে এখন কথা বলছি। লালমনিরহাট একেবারে উত্তরবঙ্গের এক পাশে, ভারতের পাশেই, এবং এখানে কিন্তু নেটওয়ার্কের সেই ততটা জোরালো নেটওয়ার্ক নয় আর কি, যে কারণে আমাদের এই কতগুলো সমস্যা কিন্তু আমরা অনবরত ফেস করেছি। এবং যে কারণে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে আমার এখানে আমার শ্রদ্ধেয় ডিও স্যার আছেন এবং অত্যন্ত আন্তরিক মানুষ। আমি গর্ব করে বলি যে আমরা সত্যি একজন ভালো মানুষ পেয়েছি, একজন ভালো কর্মকর্তা পেয়েছি, যিনি আমাদের অভিভাবক হিসেবে আছেন। যখনই তার কাছে যে কথাগুলো নিয়ে গেছি তখনই তিনি তার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের আনন্দের বিষয় যেটি, সেটি হলো যে আমাদের যে জেলা প্রশাসক জনাব আবু জাফর মহোদয় অত্যন্ত ভালো মানুষ। আমি ডিও স্যার, আমরা বিশেষ করে আমাদের এই অনলাইন শিক্ষাটাকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে লালমনিরহাট জেলায় এগিয়ে নেওয়ার জন্য আমরা বেশ কয়েকবার জুম মিটিং করেছি ডিও স্যারের সাথে, ডিসি স্যারের সঙ্গে, এবং সেখানে আমরা ডিডি স্যারকেও সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করেছি এবং তিনিও ছিলেন। এবং সবচেয়ে বড় বিষয় যে কিছুক্ষণ আগেই আমাদের ডিও স্যার বললেন যে আমাদের যে পরিসংখ্যানগত দিক থেকে যে অনলাইন ক্লাসগুলো যে হচ্ছে সারা দেশে, যে পরিসংখ্যানগত দিক থেকে আমরা কোন পর্যায়ে আছি এটি কিন্তু একটু ফাইন্ড করা দরকার বা এটি জানা দরকার।
এটি যদি আমরা শিক্ষক বাতায়ন, আমাদের সবচেয়ে বড় পোর্টাল যেটি শিক্ষকদের একেবারে মনের যেটি পোর্টাল, সেই পোর্টালে আপনি যদি এখনো যদি সার্চ করেন তাহলে দেখবেন যে সর্বোচ্চ সংখ্যক ক্লাস লালমনিরহাট জেলায় হয়েছে 24,000, প্রায় 25,000 ক্লাস হয়েছে, যে কারণে এখন পর্যন্ত লালমনিরহাট জেলা কিন্তু প্রথম স্থান হিসেবে সেখানে স্থান করে আছে। এটি একটি সুখবর। এবং সেই সাথে দেখেন, আন্তরিক কিছু কর্মকর্তা থাকলে কি না হয় বলেন। আমাদের এই জেলা শিক্ষা অফিসার মহোদয় তার ঐকান্তিক চেষ্টায়, আমাদের জেলা প্রশাসক স্যার এরই মধ্যে আমাদের জন্য যারা এই আপনার অনলাইনে যারা কাজ করছেন, যেসব শিক্ষক অগ্রগামী শিক্ষক যারা দিন রাত পরিশ্রম করে সবাইকে অনুপ্রাণিত করেছেন, এবং বিশেষ করে আপনি জানেন যে শিক্ষক বাতায়নে 2021 সালের মধ্যে 9.5 লক্ষ শিক্ষককে ইনক্লুড করার একটা কি বলে দাবি আছে, বা এটি একটি রীতিমতো এটি আমাদের প্রধানমন্ত্রী দপ্তর থেকে এটি একটি প্রত্যাশা করেছেন। তো সেই দাবি বা সেই প্রত্যাশা যদি পূরণ করতে লালমনিরহাট জেলা হিসেবে আমরা যদি ব্যর্থ হই, তাহলে মনে করব যে এটা লালমনিরহাট জেলা ব্যর্থ হয়নি, ব্যর্থ হয়েছি আমি, ব্যর্থ হয়েছে আমার ডিও স্যার, এটা আমরা মনে করি। এবং সেই দিক থেকে আমাদের ডিসি স্যার সহ আমরা সমস্ত উপজেলায় এর মধ্যে ভিজিট করেছি, এবং সমস্ত শিক্ষকদের সঙ্গে, হেড স্যারদের সঙ্গে তাদের সঙ্গে মিটিং করেছি, এবং শুধু মিটিংই নয়, মিটিং এর পরপরই আবার ফিডব্যাক কি হচ্ছে সেগুলো রীতিমতো দেখা হচ্ছে, যার ফলে আমাদের এই ক্লাসের সংখ্যাগুলো কিন্তু সর্বাধিক অবস্থায় আছে। এখন পর্যন্ত আমরা 100% আমাদের শিক্ষকরা আপনার শিক্ষক বাতায়নে সম্পৃক্ত হতে পারেনি, তার জন্য চেষ্টা অব্যাহত আছে, এবং বিশ্বাস করি যে আমরাই বাংলাদেশের প্রথম যারা একটি জেলা হিসেবে যে সকল শিক্ষককে আমরা সম্পৃক্ত করতে পারবো শিক্ষক বাতায়নে। তো আপনার এই আইসিটি এই সময় যদি আমরা এটি করাতে পারি তাহলে বুঝবো যে আমরা সার্থক, এবং এই সার্থকতার জন্যই কিন্তু আমরা রীতিমতো কাজ করে যাচ্ছি। এটি একটি বিষয়, এটি হলো আমার লালমনিরহাট জেলার বিষয়। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে গতকালকে আমি গাইবান্ধা জেলায় ছিলাম, গতকাল গাইবান্ধা জেলায় সারাদিন ছিলাম, এবং সেখানে গাইবান্ধা জেলার আপনার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় ছিলেন, সেখানকার জেলা শিক্ষা অফিসার ছিলেন, এবং সেখানকার অনেক শিক্ষক ছিলেন। সেখানে একটি বড় স্কুলে আমরা প্রোগ্রামটা করেছি অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, অর্থাৎ আমাদের অনলাইন শিক্ষাকে এগিয়ে নিতে হবে, এবং এই কারণেই আমরা বসেছিলাম, এবং সেখানেও কিন্তু সার্থক আমরা আলোচনা করেছি, এবং সেখানকার যে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় তিনিও আমাদের কথা দিয়েছেন যে আমরা পুরো জেলায় লালমনিরহাট জেলা যেভাবে এগিয়ে যাচ্ছে বা কাজ করছে, ঠিক সেই রূপে আমরাও কাজ শুরু করে দেব, এটি তারা জানিয়েছেন। কিছুদিন আগে আমি নিজেও ঠাকুরগাঁ গিয়েছিলাম, এবং যখন আমরা যেখানে যাচ্ছি তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে এটুআই সম্পৃক্ত হচ্ছে, আমাদের ডিডি স্যার সম্পৃক্ত হচ্ছে, আমাদের ডিও স্যারেরা সম্পৃক্ত হচ্ছেন, অর্থাৎ আমরা কিন্তু যদিও ধরেন লালমনিরহাট থেকে আমি খুরশিদুজ্জামান আছি, কিন্তু আমি কিন্তু লালমনিরহাটে নেই, কিন্তু আমার অর্থাৎ মাথায় কিন্তু সারাটা দেশ কিন্তু মাথার মধ্যে আছে, এবং চিন্তাটা যে এই বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা কিন্তু স্বাধীন করেছি। আমি যখন আমার এলাকাকে একটু করতে পেরেছি, তাহলে আমার পাশের এলাকাটা কেন নয়? এবং সে কারণেই আমরা কিন্তু এইভাবে আমরা কিন্তু ছুটছি, এবং মনে হচ্ছে যে আমরা ভালো কিছু দিতে পারবো আগামী দিনে। এবং আপনারা যে এই যে অনবরত রীতিমতো আপনাদের এই এডুকেশন ফোরামে আপনারা যে আলোচনাগুলো করছেন, আমি বিশ্বাস করি অত্যন্ত মূল্যবান এই আলোচনাগুলো, এবং এই আলোচনায় যারাই সম্পৃক্ত হবেন তারাই সমৃদ্ধ হবেন। তো এবং বিশেষ করে শিক্ষক হিসেবে আমাদের সম্পৃক্ত হওয়া দরকার, এবং সম্পৃক্ত হলেই আমরা সমৃদ্ধ হব, আমরা শিক্ষার্থীদেরকে একদম আপডেট ইনফরমেশন গুলোকে তাদেরকে দিতে পারবো। তো এটি মনে হয় শিক্ষক হিসেবে আমাদের এটি একটি কাজ। আপনি নিশ্চয়ই জানেন যে সারা বিশ্বে এখন এরই মধ্যে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের আমার জানা মতে বিভিন্ন দেশের বন্ধু বান্ধবদের সঙ্গে কথা হয়েছে, তারা জানিয়েছে তাদের দেশের এই যে কোভিড-19 সিচুয়েশনে, অর্থাৎ এখন আমরা নভেম্বরে আছি, ডিসেম্বর নয়, তারা কিন্তু অলরেডি কোভিড-19 এর কারণে তাদের রুটিনই কিন্তু আপনার জুন পর্যন্ত তারা কিন্তু অলরেডি তারা একটা রুটিন করে ফেলেছে যে সেটি হবে এই অনলাইন বেস। হয়তো
পরবর্তীতে ফেস টু ফেস যদি প্ল্যাটফর্মে যদি হয় সেটা তার পরবর্তীতে, তাহলে এরকম যদি তারা করে থাকে এবং তারা যদি তারা সেই হিসেবে তাদের কর্মসূচি করতে থাকে, তাহলে আমাদের বাংলাদেশে আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারা আমাদের দেশের সমস্ত শিক্ষাবিদ এবং পাশাপাশি শিক্ষা গবেষক যারা আছে তাদেরকে আপনারা সম্পৃক্ত করছেন, তাদের মাধ্যমে আমি আশা করব যে খুব শীঘ্রই ডিসেম্বরের আগেই যেন আমরা এরকম একটা রুটিন পাই যে আমরা 6 মাসের মধ্যে আমরা কি করতে যাচ্ছি, সেরকম আপনারা একটা সিদ্ধান্ত আপনারা নিয়ে আসাবেন যাতে করে আমরা সেই পথে চলতে পারি। ধন্যবাদ ইয়াসিন ভাই। অনেক অনেক ধন্যবাদ স্যার। বিশ্বের অনেক দেশের কথা বললেন, অনেক দেশেই আসলে এটা তো আসলে সবার জন্য খুবই একটা বিশেষ পরিস্থিতি। এমন নয় যে যে উন্নত বিশ্ব আসলে এই শকটা অনেক ভালোভাবে অ্যাবজর্ব করে সবকিছু চমৎকার করে ম্যানেজ করে ফেলেছে, ব্যাপারটাও এরকম নয়। এবং অনেক দেশে দেখা গেছে যে আমাদের মতো প্রেক্ষাপট যে এই সকল দেশের বিশ্বে, তাদের এই এই সময়ে যে লার্নিং লসটা হয়েছে সেটা আসলে ম্যানেজ করাটা অনেক কঠিন হচ্ছে। সেটা বিভিন্ন কারণেই হচ্ছে। সে তুলনায় বরং আমাদের দেশে খুব দ্রুত আমরা টিভি লেসন যেমন ব্রডকাস্ট করা শুরু করেছি, এবং আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আপনাদের নেতৃত্বে এই ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে অনলাইন ক্লাসগুলো কিন্তু শুরু হয়েছে। সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের কাছে জানতে চাইবো, খুরশিদুজ্জামান স্যার বেশ কয়েকটা চ্যালেঞ্জের কথা বলেছেন। আপনি অলরেডি বলেছেন যে আপনি তথ্য প্রযুক্তি বিষয়ে আপনি নিজে খুব একটা ব্যবহার করেন না এবং আপনার দরকার হয় না। তারপরও আপনার কি মনে হয় যে এই যে সমস্যাগুলো, বিশেষ করে ইন্টারনেটের সমস্যা এবং যেই ডিভাইসের স্বল্পতা আছে, আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এখন প্রায় 90% উপরের মানুষের কাছে ফোন আছে। সেটা হয়তো সবার কাছে স্মার্টফোন না, সবার অনেকের কাছে ফিচার ফোন আছে যেটা দিয়ে হয়তো ভিডিও দেখা যাবে না, কিন্তু এই ফোনগুলোকে কাজে লাগানোর কোনো চিন্তা অথবা অন্য কোনো চিন্তা আছে কিনা যেটা দিয়ে এই সমস্যাগুলোর সমাধান হয়তো করা যেতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ডিভাইসের যে ক্রাইসিসটা আসছে, এটা লালবান্ডিসটা কাভার করে দিচ্ছি আমরা ইতিমধ্যেই। এটা আমাদের সরকারি পর্যায় থেকেই সিদ্ধান্ত হয়েছে কাভার করার জন্য। এছাড়া আমরা একাধিক আমার ঢাকা বিশেষ কথাবার্তা বলেছি, তারা চিন্তাভাবনা করছেন এই ডিভাইসের স্বল্পতা দূর করার জন্য। এছাড়া অনেক ব্যক্তি উদ্যোগেই ডিভাইসের স্বল্পতা দূর করছেন। সমস্যাটা হলো নেটের সমস্যা একটু, যেটা আমাদের খুশিদুল স্যার বললেন, যেহেতু আমাদের একদিকে হইলো সীমান্ত এলাকা, স্বাভাবিকভাবেই নেটওয়ার্কের দুর্বল থাকে একটু, অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়াই যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে ওই নেট কিনতে দেখা যাচ্ছে একটা 1 ঘন্টা মিটিং করতে গেলে প্রায় 30-35 মিনিট নেট লাগে আমাদের। এটা অনেকের পক্ষে কি সম্ভব হয় না কিনা। এটা যদি আপনার মাধ্যমে আমাদের কর্তৃপক্ষ যদি মনে করেন যে যেসব দরিদ্র এলাকা আছেন বা যেসব শিক্ষার্থী নেট কিনতে পারছেন না বা যেসব শিক্ষক নেটের সমস্যা আছে, যদি তাকে একটু সাপোর্ট দেওয়া যেত এই ব্যাপারগুলো নিয়ে, তাহলে তো আরো বেশি কাজ করা যেত। যেমন আমাদের ডিভাইসটা কাভার হয়ে গেছে, যদি নেটটা কাভার করা যায় তাহলে হয়তো আরো অংশগ্রহণ ভালো পাবো আমরা। তো আমি আবার আপনাদের জানাবো, আমাদের কর্তৃপক্ষ দেখছেন, তারা শুনছেন, তারা জানবেন যে যেখানে যদি সাপোর্ট, যদি আমাদের কাছে যদি তথ্য নেওয়া হয় জেলা শিক্ষকদের কাছ থেকে বা উপজেলা শিক্ষকদের কাছ থেকে, যে তোমার কি ধর সাপোর্ট দিলে তোমরা এগিয়ে যাবে, আমরা যদি তথ্য তাকে দেই আর যদি সাপোর্ট যদি পাই আমরা, হয়তো আর আমরা সফল হতে পারবো আমরা। আর চ্যালেঞ্জ থাকবেই, কারণ চ্যালেঞ্জটা কিছুই হয় না, আমরা জানি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এটা মেনে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে আমাদেরকে। আবার যদি সেই কবির ভাষায় বলি আমরা, স্বাধীনতা রক্ষা পাওয়ার চেয়ে রক্ষা অনেক কঠিন, কিন্তু আমরা এটা মাথায় রেখেই কাজ করে যাচ্ছি আমরা। যাতে আমি শুধু অনুভব স্যার যে আমরা স্বাধীনতা পেয়েছি মনে এমন কিছু নয়, কিন্তু আমাদের রক্ষা করাটা কঠিন হবে আমাদের, সো মাচ টাফ ফর আস। সুতরাং আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আপনাদের আবারও জানাবো যে আমাদের জেলাটা উত্তরের জেলা এবং সীমান্ত এলাকা, যার বেশিরভাগই সীমান্ত এলাকা, এবং জলবস্তি এমন একটা যে এক উপজেলা আরেক উপজেলা যেতে গেলে সারাটা দিন চলে যায় সেখানে, প্রায় রাস্তাঘাটের অবস্থাও ভালো না, তবে নেটওয়ার্ক খুব ভালো না। এবার বিদ্যুৎ যদি জায়গা আছে, হয়তো বিদ্যুৎ আছে, ফ্যান ঘুরছে, ফ্যানে পাখা না যায়, বাতাস লাগে না গায়ে, এমনও কিছু উপজেলা আমাদের আছে, পাটগ্রাম আমাদের হাতিয়ানদী দিকে। তা আমরা সকলের সহযোগিতা চাচ্ছি আমরা, যে আমরা যে অবস্থায় আছি সেটা বেরিয়ে এসেছি আমরা, এবং আমরা দেশকে যাতে কিছু দিতে চাই, বা আমরা একটু হলেও ঋণ মুক্ত হতে চাই আমরা। আমি কারো ডিসি স্যারকে বলছিলাম, স্যার আমরা অনেকে একটু অসতে এসে কথা ফুলঝুরি করি, আমরা ফুলঝুরি চাই, আমরা কাজ চাই। আমি বললাম ফর এক্সাম্পল, আজকে প্রথমত রিপোর্ট আসছে পৃথিবীর 100 প্রভাবশালী মহিলার মধ্যে
দুজনেরই বাংলাদেশের, তার মধ্যে একজন হচ্ছে যৌনকর্মী। সে কিন্তু চেষ্টা করেছে তার জায়গা থেকে কিছু দেওয়ার জন্য। আমরা তো অনেক অনেক কিছু আছে আমাদের দিতে পারি না, আমরা হয়তো নাম বললে অনেক কষ্ট পাবেন যে অমুক থেকে অমুক হয়েছে, টিভি দেখাচ্ছে অমুক থেকে অমুক, তাদের কিন্তু তাদের কোনো কৃতিত্ব পারেনি। পক্ষান্তরে ওই যে রিনাত্তা যে প্রতিটা মেয়েটি যে কাজটা করছে, সেই করোনাকালীন সময় 400 জন নারীকে সপ্তাহে সে খাওয়াইছে। সে তার উদ্দেশ্য বড় ছিল, যার কারণে বিশ্ব তাকে মূল্যায়ন করছে আজকে। তা আমি স্যার বললো, স্যার আসলে আমরা কথার না বাড়ি, আমরা একটু কাজ করতো, আমার বাড়ির যেন নিরাপদ থাকে, আমার মেয়েটি, আমার বোনটি, আমার মিসেস, আমার মা, আমার ভাবি, আমার সম্পর্কে যারা আছে, মা বন্ধু আছে, তারা নিরাপদ থাকে। তারা নিরাপদ দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে নিরাপদ দুর্গ করতে পারি আমরা, এক সময় দেখা যাবে দেশটাই দুর্গে পরিণত হয়ে গেছে আমাদের। তা আমি চাই আপনার মাধ্যমে যে আসুন, যারা আমার শিক্ষা শিক্ষা জড়িত, কারণ শিক্ষা ছাড়া কোথাও এগিয়ে যাওয়া যায় না। সুতরাং আমরা আসেন শিক্ষার দাবিতে, শিক্ষা বিস্তারের স্বার্থে আমরা যে ছোটখাটো সমস্যাগুলো আছে এগুলো ফাইন্ড আউট করি এবং আমরা এগুলো সমাধানের চেষ্টা করি। আমরা তাহলে আমার বিশ্বাস আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবো, আজ কালে যাবো, যেতে পারবো ইনশাল্লাহ আমরা। আপনাকে ধন্যবাদ। আর যদি আপনি করতে পারেন জবাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আপনার কথা থেকেই বলতে চাই যে ডিভাইসের প্রবলেমটা মোটামুটি বেশ খানিকটা সমাধান করা গেছে। মূলত দুটি সমস্যা, সেটা হচ্ছে ইন্টারনেটের গতি আর হচ্ছে যে খরচ, সেটা অনেকের জন্য আসলে বহন করা সম্ভব হয় না। তো আমরা আশা করি অনেকেই আমাদের সাথে এখানে কানেক্টেড আছেন, অনেকেই শুনছেন, অনেক শিক্ষা কর্মকর্তাও আমাদের আলোচনাগুলো শুনে থাকেন। তো আশা করি যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা এই ব্যাপারটি হয়তো ভাববেন যে ইন্টারনেটের গতি, বিশেষ করে লালমনিরহাট অথবা যে সকল জায়গায় সাধারণত গতি কম থাকে সেখানে আসলে কিভাবে এই গতিটা বাড়ানো যায়, এবং সরকারের পক্ষ থেকে যদি বিশেষ কোনো খরচ, বিশেষ কোনো ব্যবস্থা করা যায় যে শিক্ষার্থীদেরকে ইন্টারনেটের খরচটা শুধুমাত্র লার্নিং এর জন্য দেওয়া যায়, অথবা এটাও হতে পারে যে বিশেষ কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে, হয়তো জুম অথবা ফেসবুক, এখানে শিক্ষার্থীরা যদি এই ক্লাসগুলো করে সেক্ষেত্রে তাদের কোনো খরচ হবে না, এরকমই কিন্তু করা যায়। সেটা হয়তো করা যাবে। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে আমরা যদি সামনে একটু মুভ করি, খুরশিদুজ্জামান স্যারের কাছে আবার ফিরে যাব। আমরা তো করোনা কালে স্যারের উদ্যোগের কথা শুনলাম, এবং জনাব আবুল কালাম আজাদ স্যারও বললেন যে উনি যখন জয়েন করেছেন সে 2019 সালে, তখনও খুরশিদুজ্জামান স্যার উনাকে ওনার স্কুলে ডেকে বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন, এবং শিক্ষার উন্নয়নে অনেকগুলো পরামর্শ, অনেকগুলো কাজের কথা উঠে এসছে। তো আপনার কাছে প্রথমে জানতে চাই যে করোনার আগেও তার মানে আপনি অনেকগুলো উদ্ভাবনী বা সৃজনশীল কাজে জড়িত ছিলেন। প্রথমে জানতে চাইবো আসলে সেগুলো কি রকম ছিল, এবং এই কাজগুলোর আসল পেছনে অনুপ্রেরণা কি, মানে আসলে আপনি কেন এই কাজগুলো করতে চেয়েছেন? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আসলে আমি শিক্ষকতায় পেশায় আসার পরেই শিক্ষার্থীদের মানে ভিতরে প্রবেশ করার জন্যই আমি সার্বক্ষণিক সময়টা দেই আর কি। আমার আসলে ভালো লাগে, এই হলো বিষয়। এবং এই পেশায় মনে করি যে শিক্ষার্থীদের সঙ্গে থাকলে বুঝি আমার জীবনটা সার্থক হবে, হয়তোবা এই আশায় শুধু তাদের সঙ্গে কাজই করে যাই আর কি। আর দিন রাত কাজ করি, অর্থাৎ আমি শুধু ঘুমাই, ঘুমানোর পরেও স্বপ্নে হয়তোবা তাদেরকেও আমি দেখি, এই পর্যন্তই। এবং তারপরে সকালে রাতের বেলায় শুরু করে দিই, এবং সকালবেলায় কি করব না করব, এভাবে প্রতিটা দিন আমার যায় আসে। সূর্য উঠে আবার সূর্য ডুবে যায়, কিন্তু আমার কাজ কিন্তু অনবরত চলতেই থাকে আর কি। তো সেই হিসাবে আমার স্কুলকে আমি ওইভাবে নির্মাণ করছি আর কি। এবং এই চিন্তা থেকে যে আমি যা ভাবছি যে আমার শিক্ষার্থীকে একটা কি বলবো, যে দেশ সেরা মানুষ তো বটেই, সে যেন পৃথিবীর সেরা একটা মানুষে পরিণত হয়, এবং সে যেন মানুষের মতন মানুষ হয়, এই আশাই তাদের সঙ্গে আমার চলাফেরা এবং তাদের সঙ্গে আমার কাজ। আমি স্কুলে আমার স্যারেরা ক্লাস নেন, আমিও ক্লাস নিই মাঝে মাঝে। তবে আমি বেশিরভাগ সময় আমার
কিছু কিছু শিক্ষার্থীকে আমি টার্গেট করে ফেলি যে কাদেরকে দিয়ে কি হচ্ছে। তো এরকম কিছু শিক্ষার্থী যখন আমার চয়েস হয়ে যায় তাদেরকে আমি সেই কাজগুলোকে ইনভলভ করে ফেলি আর কি। তো যেমন আমি প্রথমে একটা কর্মসূচির কথা বলি যে আমার স্কুলে একটা কাজ হয়, সেটি হলো যে প্রতিদিন সে কাজ হয় এবং একটা নিয়মে হয়, অর্থাৎ স্কুলের ডিসিপ্লিন রক্ষা করার জন্য মূলত এই কাজটা করি। সেটা হলো যে বেস্ট অফ দ্য উইক নাম। বেস্ট অফ দ্য উইকে অর্থাৎ প্রতিদিন সেখানে আমার একটা কম্পিটিশন থাকে। শিক্ষার্থীরা তারা সবাই স্কুল ড্রেস পরেছে কিনা এটা মনিটরিং করার জন্য, তার ড্রেস আপটা ঠিক আছে কিনা, বেস্ট হাউজে তারা যে হাউস ভিত্তিক তারা যে সমাবেশে দাঁড়িয়ে যায় সেখানে এই কম্পিটিশন গুলো হয় যে বেস্ট হাউস। তো বেস্ট হাউস হতে গেলে সেখানে তো বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা থাকে, তো তারা সবাই তাদের স্কুল ড্রেসটা ঠিক রেখেছে কিনা সেটা আমরা দেখি। এবং এরপরে দেখি যে তারা অ্যাসেম্বলিতে লাইনটা ঠিক রেখেছে কিনা, অর্থাৎ মানে সারিটা তাদের ঠিক রেখেছে কিনা সেটা দেখি। তারপরে দেখি যে অ্যাসেম্বলিতে যদি তাদের কোনো প্রেজেন্টেশন থাকে সেই প্রেজেন্টেশন গুলো কিরকম হচ্ছে, গতানুগতিক হচ্ছে নাকি ব্যতিক্রম হচ্ছে, অর্থাৎ গতকাল যা ছিল আজকে কিন্তু তা হবে না, আজকে তার পরিবর্তন করতেই হবে। এরকমই একটা নির্দেশনা থাকে যে প্রতিদিন একটা নতুন দিন। হ্যাঁ, গতকাল যা ছিল সেটা গতকাল চলে গেছে, আজকে আবার নতুন করেই তোমার মতন করে তোমাকে সাজাতে হবে। এভাবে আমরা অ্যাসেম্বলিটা করি আর কি, বা সমাবেশটা করি। সেখানে শপথ বাক্য পাঠ যারা করছেন তাদের যে প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে সেটা মানে আমরা অবজার্ভ করি এবং মার্কিং করি। জাতীয় সঙ্গীত পরিবেশনটা একেবারে শুদ্ধ স্বরে হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল করি। তারপরে অ্যাসেম্বলিতেই আমাদের একটা মঞ্চ আছে, বিরাট মঞ্চ, বুঝছেন? ওই মঞ্চটাকেই আমরা মনে করি যে মানুষ মানে পরিপূর্ণ মানুষ তৈরি করার একটা মঞ্চ আর কি। হ্যাঁ, যে ক্লাসে তো শুধু আপনার একাডেমিক্যাল কাজ হয়, আর এই মঞ্চে হয় তার যে বাইরের যতগুলো প্রতিভা আছে সেইগুলো বিকশিত করার একটা জায়গা ওই মঞ্চটা। সেখানে সেই কাজগুলো তারা করে। তো সেখানে তারা সংবাদ পাঠ করে, সাংস্কৃতিক পরিবেশন করে, ওই অ্যাসেম্বলিতেই তারা করে। আমরা অ্যাসেম্বলি সাধারণত বিভিন্ন স্কুলে 10 মিনিট 15 মিনিট হয়, আমাদের ওখানে একটু বেশি লাগে, প্রায় 20 মিনিটের মতো আমরা সময় নিই। কিন্তু প্রত্যেকটা মিনিটকেই কাজে লাগানোর চেষ্টা করি এই নানা রকম অ্যাক্টিভিটিস গুলো দিয়ে। হ্যাঁ, এটা হলো বেস্ট হাউস, অর্থাৎ বেস্ট অফ দ্য উইকের একটা পার্ট হলো বেস্ট হাউস। এরপর হলো বেস্ট ক্লাসরুম, তারপরে বেস্ট স্টুডেন্ট। বেস্ট ক্লাসরুমের ক্ষেত্রে আমরা প্রতিদিন ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা শাখা আমরা সেটা অবজার্ভ করি। তারপরে দেখি যে শ্রেণীকক্ষে সজ্জাকরণ আছে কিনা, অর্থাৎ তারা ঠিক মতন সাজিয়েছে কিনা। হ্যাঁ, বোর্ডের পাশে চক ডাস্টার ঠিক আছে কিনা, আবার বেঞ্চগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, তারা যে বসেছে সেটা ঠিক আছে কিনা। এবং শ্রেণীকক্ষে যে শৃঙ্খলা, অর্থাৎ শ্রেণীকক্ষে হয়তো শিক্ষক নেই, তো সেক্ষেত্রে শ্রেণীকক্ষে স্বাভাবিকভাবেই চিল্লাচিল্লি হবে বা এরকম একটা শব্দ আসতে পারে, পাশের রুমে হয়তো ডিস্টার্ব হতে পারে। কোনো রুমে যদি আপনার শিক্ষক না থাকা অবস্থায় যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে সে ক্লাসের কিন্তু নম্বরটা কমে যাবে। তো যে কারণে তারা কিন্তু ডিসিপ্লিন থাকে এবং সেটাকে আপনার ঠিক রাখার চেষ্টা করে। এই জন্য সেক্ষেত্রে হয় বেস্ট ক্লাসরুম। এরপরে বেস্ট স্টুডেন্ট, অর্থাৎ আমরা প্রতিদিন একজন বা দুজন স্টুডেন্টকে আমরা বাছাই করি যে সে বেস্ট স্টুডেন্ট হিসেবে সে সেদিন থাকবে, নম্বর পাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টের যে পোশাক আশাক এটি দেখি, তার ভদ্র এবং মার্জিত আচরণ আমরা দেখি, খেয়াল করি। পাঠ্য বিষয়ে সে কতটুকু মনোযোগিতা আছে, মনোযোগ সে দিচ্ছে। হ্যাঁ, এবং স্কুলের যে অন্যান্য কাজগুলো আছে সেখানে সে কতটুকু সক্রিয় আছে, এই বিষয়গুলোর উপর আমরা তাদেরকে বেস্ট স্টুডেন্ট আমরা নির্বাচন করি। তো এই সবগুলো অর্থাৎ বেস্ট হাউস, বেস্ট ক্লাসরুম এবং বেস্ট স্টুডেন্ট নিয়ে বেস্ট অফ দ্য উইক হয়। এবং বেস্ট অফ দ্য উইকে যারা আবার সর্বোচ্চ নম্বর পাচ্ছে আমরা বেস্ট অফ দ্য মান্থ করি, অর্থাৎ সেখানে আবার আরো কিছু নতুন নতুন স্টুডেন্ট এসে বেস্ট অফ দ্য মান্থ হয়। আবার বেস্ট অফ দ্য মান্থ থেকে আবার পরবর্তীতে আমাদের বেস্ট অফ দ্য ইয়ার আমরা করি কিন্তু। তো ফলে সারাটা বছর ধরে আমরা এরকম একটি কর্মসূচি দিয়ে সারাটা বছর তাদেরকে নিয়ন্ত্রণও করি এবং পাশাপাশি তাদেরকে নির্মাণও করি, যে তাদের অন্তর্নিহিত যে প্রতিভাগুলো আছে সেগুলোকে কিন্তু বিকশিত করার চেষ্টা করি। এবং দেখেন এই কাজের ফলে আমার সবচেয়ে বড় লাভ সেটি কিন্তু অনবরত অ্যাওয়ার্ডগুলো কিন্তু আমার স্কুলে রীতিমতো জমা হচ্ছে। আপনি দেখেন যে 2010 থেকে 2013, 2016 3বার আমার স্কুল জাতীয়ভাবে বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু।
কল্পনা করতে পারেন শুধু লালমনিরহাটের একটি গ্রামের একটি স্কুল, সেখানে আমরা কিন্তু ন্যাশনালি আমরা এই চ্যালেঞ্জগুলোকে কভার করেছি এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পেরেছি। 2015 সালে আমাদের একটি শিক্ষার্থী আমির সোহেল রাব্বি, সে আপনার একক বক্তৃতায় গোল্ড মেডেল গ্রহণ করে রাষ্ট্রপতির হাত থেকে। আমাদের শিক্ষার্থী পেপসুডেন্ট প্রথম আলো যে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমাদের টিম রানার আপ সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, কিন্তু আমাদের একজন শিক্ষার্থী বারোয়ারি বিতর্কে বাংলাদেশের সেরাদের সেরা নির্বাচিত হয়েছিল। হ্যাঁ, সেটা হলো জান্নাতুল নাইম সোমা, যে এখন আপনার এটি হলো শেরে বাংলা যে কৃষি ইউনিভার্সিটি আছে সেখানকার, সে এখন ডিবেট নেতৃত্ব দিচ্ছে সে এক্ষেত্রে। আমাদের হাবিবা সুলতানা বন্যা নামে একজন শিক্ষার্থী 2017 সালে, সেও কিন্তু এটি হলো ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতায় সেও স্বর্ণপদক পায় এবং রাষ্ট্রপতির কাছ থেকে সে পুরস্কার গ্রহণ করে। 2017 সালে বিএফএফ সমকাল যে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা হয়, সেখানে কিন্তু আমাদের টিম রানার আপ হয়ে আসে জাতীয়ভাবে। 2017 সালে আমাদের দুজন শিক্ষার্থীকে আমরা পাঠিয়ে দেই, দেশে তো অনেক হলো, একটু বিদেশে দেখো। দুজন শিক্ষার্থীকে আমরা পাঠিয়েছিলাম, একটা হলো উম্মে হাবিবা লিমা, তখন সে ক্লাস 9-এ পড়তো, এবং তার সঙ্গে তারও আর একটা বান্ধবী আফিয়া জাহিন রোদসি, সে এ দুজনকে পাঠিয়েছিলাম ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিক, এটি হলো অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ার বেনুস ইউনিভার্সিটিতে জাকার্তায়, সেখানে পাঠিয়েছিলাম। আপনাদের দোয়া আশীর্বাদে আমাদের ওই শিক্ষার্থী, বিশেষ করে উম্মে হাবিবা লিমা, সে অক্টো ফাইনালিস্ট হয়ে সেখান থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছে। এই হলো আমাদের পাওয়া। আপনি দেখেন, শুধু তাই নয়, বিদেশের পাওয়া যেটি, সেটি হলো যে 2018 সালে আমরা আবার আমাদের স্কুলটা আমরা আবার স্ক্রাবল খেলায়, মানে অর্থাৎ একটি স্ক্রাবল যে গেমটা আছে, এটিতে আমাদের ছেলেমেয়েরা একটু চেষ্টা করে, তারা খেলতে থাকে কিন্তু। তো এখানেও ইন্টারন্যাশনাল যে স্ক্রাবল চ্যাম্পিয়নশিপ যেটা নেপালে হয়েছিল 2018 সালে, সেখানেও আমরা হিমালয়ে, অর্থাৎ হিমালয়ের দেশে হিমালয় জয় করতে না পারলেও স্ক্রাবলের চ্যাম্পিয়নশিপ আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের শিক্ষার্থী আপনার আবু সাকিব চৌধুরী সেখান থেকে সে এটি জয়টা ছিনিয়ে নিয়ে এসেছে। এরপরে 2019 সালে আমরা ইন্টারন্যাশনাল স্ক্রাবল চ্যাম্পিয়নশিপে আমরা রানার আপ হয়েছিলাম। তো এই হলো আমাদের এই যে অ্যাচিভমেন্ট গুলো। তো এই আমি মনে করি যে আমরা কাজ করছি বলেই হয়তো বা এই অ্যাচিভমেন্ট গুলো আমাদের হচ্ছে। তো এরকম আরো অনেক বেশি আমাদের আরো নিবেদিত হতে হবে শিক্ষকদেরকে, এবং আমি বিশ্বাস করি আমরা যদি আরো বেশি, যদি কোভিড-19 এই অবস্থায় আমরা না পড়তাম, হয়তো বা আরো অনেকগুলো অ্যাওয়ার্ড আমাদের মাঝে হয়তো চলে আসতো। তো ব্যাড লাক আমাদের। তো তারপরে এখন আমরা কিন্তু এরই মধ্যে এখন ভার্চুয়াল যে কম্পিটিশন গুলো, ইন্টারন্যাশনাল কম্পিটিশন গুলো, এগুলাতে আমরা করছি, এবং আশা করি, বিশ্বাস আছে যে আমরা হয়তো সেখানেও আমরা অ্যাওয়ার্ড পেয়ে যাবো ইনশাল্লাহ আর কি। অনেক অনেক ধন্যবাদ। আপনার কথা শুনতে শুনতে আসলে আমি ভাবছিলাম যে মানে আপনার স্কুলে যে শোকেসটি আছে সেটা আসলে সেটাতে আর স্থান সংকুলন হচ্ছে কিনা। তো তো আমরা তো জানি যে শিক্ষার আসল কাজ আসলে মনুষ্যত্ব বা মানুষ সৃষ্টি। তোমরা বই নিয়ে মাঝে মধ্যে এত বেশি ব্যস্ত হয়ে যাই যে সেই জিনিসটা আমরা ভুলে যাই। আপনার কথা থেকে আসলে আপনার যে কাজগুলোর কথা বললেন, সেটা আপনি একটা প্রোগ্রাম করেছেন, মানে একটা সিস্টেমের মধ্য দিয়ে করছেন, বেস্ট অফ দ্য উইক, বেস্ট অফ দ্য মান্থ, বেস্ট অফ দ্য ইয়ার। কিন্তু মূলত এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রসেস বা যে অ্যাক্টিভিটি গুলোতে আপনারা শিক্ষার্থীদেরকে ইনভলভ করছেন, সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি তো কতগুলো সেটার আউটপুট হিসেবে বললেন যে বিতর্ক প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা, এবং আরো বিভিন্ন যে স্বশিক্ষাক্রমিক কার্যক্রমে তারা যে পুরস্কারগুলো পেয়েছে। এর পাশাপাশি আমার মনে হয় সবচেয়ে বড় একটা বিষয় যে তারা আসলে মানবিকতা সম্পন্ন মানুষ হচ্ছে, পাশাপাশি তাদের যে দৃষ্টিভঙ্গি, সক্রিয়তা এবং অনুপ্রেরণা, এই জিনিসগুলো আসলে খুব চমৎকার ভাবে ডেভেলপ করছে তারা। এবং এটা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বইয়ের বাহিরে যে শিক্ষার যে বিস্তৃত উদ্দেশ্য সেটার দিকে যাচ্ছে। চমৎকার, অসাধারণ। খুরশিদুজ্জামান স্যারের কাছে আবার প্রশ্ন
খুব ছোট করে যদি বলেন, আমরা প্রায় শেষ দিকে এসেছি। সব স্কুল তো আসলে চাইলে করতে পারে, তখন হয়তো প্রতিযোগিতা খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে সবার মাঝে। কেন সবাই করতে পারছে না, কি মনে হয়? আমি আপনার কথাটা ঠিক শুনতে পারিনি ইয়াসিন আরাফাত ভাই। না, জানতে চেয়েছিলাম যে আপনি যেরকম করছেন, হ্যাঁ, আপনি একটা যেটা বলছিলাম যে একটা একটা সিস্টেম দাঁড় করিয়েছেন, বাট পড়ালেখার বাহিরে বা ক্লাসরুম টিচিং এর বাহিরে অনেকগুলো কাজ করছেন। চাইলে সব স্কুলই তো এগুলো করতে পারে, কেন করছে না বলে মনে হয় আপনার? জি, অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আমার মনে হয় আমার এই কথাটা স্পষ্ট করে নেই ভালো, যে আমি স্কুলে যেটি কাজ করছি, বিশেষ করে আমার ম্যানেজিং কমিটি অর্থাৎ যাদের দ্বারা আমি নিয়ন্ত্রিত, আমার শিক্ষা অফিসার যাদের দ্বারা আমি নিয়ন্ত্রিত, তারা আমাকে সার্বিক হেল্প করছেন। এটি হলো আমার সবচেয়ে প্রথম বড় সাহস। অর্থাৎ আমি যে এই কাজগুলো করছি, তারা দারুণভাবে আমাকে বিশ্বাস করেন যে এটি শিক্ষার্থীর ক্ষতি করবে না বা শিক্ষার্থীকে এগিয়ে নেওয়ার জন্য এই কাজগুলো হচ্ছে, এবং এই বিশ্বাস থেকে আমাকে তারা এই সাহসটি কিন্তু দিচ্ছেন। এক, এবং এই সাহস থেকে আমি আমার মনের মতন করে আমি আমার স্কুলে আমি কাজ করে যেতে পারছি। কিন্তু আমাদের দেশে বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান বৃন্দ যে ছকের মধ্যে তারা থাকেন, বিশেষ করে ম্যানেজিং কমিটি বা যাদের মাধ্যমে তিনি নিয়ন্ত্রিত হন, সেখান থেকে কিন্তু তারা একটা প্রেসারে থাকেন, এবং যে কারণে কোনো বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান কিন্তু তার স্বাধীনভাবে তার শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু গড়তে পারেন না। এটি আমি কিন্তু মানে আমি মনে করি প্রথম আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং এ কারণেই ওইসব অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অনেক প্রধান অনেক কিছুই করতে চান, তাদের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলাপ হয় বা কথা হয়, এবং প্রায়ই আমি তো বলা যায় যে রংপুর বিভাগ সহ সারা দেশের শিক্ষকদের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে, এবং আমরা স্কুলগুলো তৈরি করার জন্য আমরা নিজেরাই একেবারে অবিরাম কাজ করে যাচ্ছি, এবং কথা অনবরত হচ্ছে আমাদের মাঝে। তাদের কিন্তু প্রথম যেটি আক্ষেপ বা প্রথম যেটা কষ্টের কথা, সেটি কিন্তু এটি একটি কথা। তো এরই মধ্যে আমাদের যে অনেকটা যে ম্যানেজিং কমিটির যে বিষয়গুলো আছে, আমরা সরকারকে সে বিষয়গুলোকে জানিয়েছি, এবং আমাদের মন্ত্রণালয়, আমাদের শিক্ষামন্ত্রী এরই মধ্যে বা আমাদের উপমন্ত্রী তিনিও এরই মধ্যে বেশ কিছু অত্যন্ত সুন্দর কিছু পরিকল্পনা নিয়েছেন, যে আসলে আমাদের ম্যানেজিং কমিটির দায়িত্ব কতটুকু হবে এবং তারা কতটুকু এগিয়ে যেতে পারবেন, এবং কোন কোন ক্ষেত্রে তারা সহযোগিতা দেবেন, বিস্তারিত বিষয়গুলোকে ক্লিয়ার করছেন। ফলে আমার মনে হয় আমরা খুব শীঘ্রই আমাদের এই শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে, এক্ষেত্রে আমরা আরো বেশি নিবিড় হতে পারবো, এবং সবাই যদি আমরা ঠিক এভাবে করে যেতে পারি, তাহলে সত্যি আমাদের বাংলাদেশ, আপনাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, আমাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, এটি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ স্যার, খুব চমৎকার করে সমস্যাটি আসলে আপনি ব্যাখ্যা করেছেন। আমাদের ডিও মহোদয় আসলে ডিসকানেক্টেড হয়ে গেছেন, উনি যদি আবার কানেক্টেড হন আমরা ওনাকে কানেক্ট করে নেব। তাহলে যদি ওভারঅল একটু দিক নির্দেশনা দেন সবার জন্য। আমরা জানি যে আমাদের এখানে জি এসআর আরাফাত ভাই, এটা একটি আছে, এবং আরেকটি হলো যে সেটা হলো যে আমাদের যা শিক্ষক অর্থাৎ যারা আমাদের প্রতিষ্ঠান প্রধান হিসেবে যারা আছেন, কিছু কিছু প্রতিষ্ঠানে আমার দেখা গেছে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আবার যে অন্যান্য শিক্ষকবৃন্দ আছেন তাদের সঙ্গে আবার একটা কনফ্লিক্ট বা এটা ওটা কিছু একটা ঝামেলা থেকে থাকে। তো আমি মনে করি যে নেতৃত্বের জায়গা, যেহেতু প্রধান শিক্ষক নেতৃত্ব দেন, তাকেই সমস্ত দায়গুলো নিতে হবে। কারণ যদি অ্যাসিস্ট্যান্ট টিচারদের মধ্যে কোনো সম্পর্কের কোনো অবনতি থেকেও থাকে, তাহলে সেটাকে তাকেই কভার করতে হবে, করে প্রতিষ্ঠানের স্বার্থে সেটাকে কিন্তু এগিয়ে নিতে হবে। তো এই কনফ্লিক্ট, একটা ইন্টারনাল কনফ্লিক্ট যেটা আছে, এটাও একটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো সেটাকে হয়তো কভার করা দরকার। এরপরে আমাদের আরেকটা বিষয় আছে যে আমরা যে এখন এই 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবচেয়ে বড় যেটা স্কিল, সেটা হলো যে এই আইসিটি বা ডিভাইসের, আমি বলি যে
আইসিটি বেস যে লার্ন, অর্থাৎ আমরা তথ্য প্রযুক্তি বিষয়ক যে ধারণাগুলো, এটি আমাদের একটু বেশি রাখতে হবে। কারণ এখন কিন্তু আইসিটি বা তথ্য প্রযুক্তির বাইরে, মানে তথ্য প্রযুক্তি খুব বেশি করে ব্যবহার করতে হবে। আমরা শুধু যে ধরেন যখন ফেস টু ফেস প্ল্যাটফর্মে শুধুমাত্র ক্লাসরুমে থাকবো তা না, কিন্তু আমরা মানে শিক্ষার্থী আমাদের সর্বত্র এবং সর্বসময় যদি বলি, তাহলে এখন একটা বড় উপায় হলো আমাদের এই তথ্য প্রযুক্তি নিয়ে কিন্তু শিক্ষার্থীর সঙ্গে আমি সারাক্ষণ কানেক্ট থাকতে পারছি। এনি যে কোনো সময় এখনই আমার কাছে শিক্ষার্থী যদি কোনো কিছু চায়, কোনো ইনফরমেশন জানতে চায়, তাহলে আমি তাকে শুধুমাত্র এই মোবাইলেই বলে দিতে পারবো না। আমি তাকে রীতিমতো তাকে বলবো যে তুমি এখন রীতিমতো তোমার ল্যাপটপটা বা তোমার মোবাইলটা ওপেন করো, আমি তোমাকে রীতিমতো আমি ভিডিওতে তোমাকে বিষয়টা দেখাই দিচ্ছি। হ্যাঁ, এভাবেও তাকে কিন্তু তার সলভ গুলো করা যাচ্ছে। তো তথ্য প্রযুক্তি একটা এমন একটি মানে আমরা এমন একটা সময় এসেছি এই, এবং অবশ্যই এটাও ঠিক, হ্যাঁ, সুন্দর একটা আমাদের যে মানে আমাদের যে শিক্ষাটা হয়ে গেছে কোভিড-19 এর কারণে তথ্য প্রযুক্তিতে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি, এবং হয়তোবা আমাদের যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণার কারণে তো আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, কিন্তু কোভিড-19 এর কারণে কিন্তু বিশেষ করে শিক্ষক সমাজ সকলেই যারা এখন বেশিরভাগই কিন্তু আপনার এই কি তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত কিন্তু হয়েই গেছে। তো এই অভ্যাসটা তাদের খুব বেশি করে এখন বাড়াতে হবে, যাতে করে ভবিষ্যতে যে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীর সঙ্গে 24 ঘন্টা তাদের সঙ্গে, বা এক কথায় যে যখন আমাদের স্কুলের বাইরে শিক্ষার্থীরা থাকবে, তখন শিক্ষার্থীরা সকল ধরনের প্রশ্নের জন্য আমরা উত্তর দিতে পারি, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের কি করতে হবে, এবং এর মাধ্যমে এটি করা সম্ভব। এজন্য প্রতিষ্ঠান প্রধান এবং সেই সাথে যেসব শিক্ষক আমরা আছি, আমাদের সবাইকে বিশেষ তথ্য প্রযুক্তিকে আঁকড়ে ধরতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরাও শেষের দিকে, একেবারে শেষ একটি প্রশ্ন। অবশ্যই তথ্য প্রযুক্তির ভূমিকা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং কোভিড-19 আমাদের জন্য হয়তো শাপে বর হয়েছে। আমরা ডিজিটাল প্রযুক্তিতে আগেও কিছুটা এগিয়েছিলাম, এটা এই কোভিড-19 আমাদেরকে আরো অনেক কিছু শিখিয়েছে। আপনার কাছে শেষ একটি প্রশ্ন, যে দু একটা সমস্যার কথা বললেন, সমস্যা বলতে কি যে কোনো উদ্ভাবনী চিন্তা বা নতুনত্ব যদি নিয়ে আসতে চায় কেউ, সেক্ষেত্রে হয়তো উপরের মহল থেকে সবসময় যথাযথ সমর্থন পাওয়া যায় না, অথবা যারা নিয়ন্ত্রণ কমিটি থাকেন বা সংস্থা থাকেন তাদের কাছ থেকে তাদের সাথে একটা কনফ্লিক্টের ব্যাপার বা সিচুয়েশন হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে আপনি শিক্ষকদের জন্য বা বিশেষ করে যদি প্রধান শিক্ষকদের নিকট আপনি কোনো পরামর্শ দিতে চান, সেই ক্ষেত্রে আপনি কি 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 পরামর্শ দেবেন? পরামর্শ সেটি হলো যে, আসলে আমি তো প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থীদের জন্যই প্রতিষ্ঠান প্রধান, বা একটি স্কুলে শিক্ষার্থী না থাকলে তো এখানে আমি এই প্রতিষ্ঠান আমার থাকতো না, আমি প্রধানও হতাম না। তাহলে আমি যে চেয়ারটা পেয়েছি, আমি বিশ্বাস করি যে এটি আল্লাহ পাক রাব্বুল আলামিনের পরম ইচ্ছায় হয়তো আমার একটা চেয়ার হয়েছে। এটি আমার প্রথম একটা বড় আল্লাহ পাকের ইচ্ছায় বা তার অনুগ্রহে আমি এটি পেয়েছি, এটি মেনে নিতে হবে। এবং যখন এটি পেয়ে গেছি, তাহলে এর একটি সৎ ব্যবহার করতে হবে, এবং এই সৎ ব্যবহারের জন্য আমার যে সহকর্মীরা থাকবেন তাদের সঙ্গে সৎ আচরণ করতে হবে। এবং আমি জানি যে একটি পরিবারে থাকলে হয়তো না হোক এটা হোক, মানে কোনো না কোনো একটা সমস্যা হতেই পারে, কিন্তু যেহেতু আমি প্রতিষ্ঠান প্রধান, এ কারণে প্রয়োজনে আমাকেই একটু হলেও তার মানে যদি যে কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই সমস্যা সমাধানের জন্য আমাকেই আগে এগিয়ে আসতে হবে। এবং আমি বিশ্বাস করি প্রতিষ্ঠান প্রধান যদি যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে যান, তাহলে সেই সমস্যার সমাধান হতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু এখন এখানে প্রতিষ্ঠান প্রধান হয়তো চেষ্টা করছেন, কিন্তু যদি ম্যানেজিং কমিটির সভাপতি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি তাকে আবার সাপোর্ট না দেন, তাহলে কিন্তু একটু সমস্যা হয়েই যায়। তো আসলে সর্বোপরি মানে আমাদের এই মাতৃভূমির জন্য আমরা যারা কাজ করছি, সবাই মিলে আমরা আশা করব যে
আমাদের যে ল্যাকিং গুলো আছে বা আমাদের যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো যদি আমি বুঝতেই পারি, তাহলে তার সমাধানই করি না কেন? সঙ্গে সঙ্গে তার সমাধান করে শুধুমাত্র এই দেশ এবং জাতির স্বার্থে, বিশেষ করে আগামী প্রজন্মের স্বার্থে সব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করে আমরা যেন স্কুলটাকে চালু রাখতে পারি, শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যেন আগাতে পারি। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, আপনি ফিরে এসেছেন, অনেক ধন্যবাদ। আমরা আসলে শেষ প্রশ্নে ছিলাম এবং আমরা খুব মিস করছিলাম যে আপনি থাকলে আরো সুবিধা হতো। আমরা শেষে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম যে খুরশিদুজ্জামান স্যার দু একটি সমস্যার কথা বললেন, যে যদি কোনো স্কুলে বা কোনো এলাকায় নতুন কোনো সৃজনশীল বা নতুনত্ব বা নতুন কোনো উদ্যোগ নিয়ে আসতে চায়, অনেক সময় উপরের মহল অথবা স্কুল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডে যারা থাকেন সবসময় সাপোর্ট বা সমর্থনটা দেন না, অথবা কখনো কখনো একটা কনফ্লিক্টের মতো অবস্থা তৈরি হয়, যার কারণে সফলভাবে এই উদ্যোগগুলো বাস্তবায়ন করা যায় না। তো খুরশিদ স্যার বেশ কয়েকটি পরামর্শ দিলেন। আপনার দিক থেকে আপনার কি পরামর্শ থাকবে যে শিক্ষকদের প্রতি, মূলত প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদের প্রতি কি পরামর্শ, এই ধরনের সিচুয়েশনে আসলে ওনারা কি করতে পারেন? ধন্যবাদ আপনাকে। আমার নেটের সমস্যা ছিল একটু। আমি মনে করি আমি মূলত কর্মজীবন শুরু করি অ্যাজ এ ব্যাংকার, সোনালী ব্যাংক, রংপুর মেরিন ব্রাঞ্চ চাকরি করি আমি 5 বছর। কিন্তু আমি মানসিকভাবে সেখানে শান্তিতে ছিলাম না। আমার চিন্তাভাবনা ছিল, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে 89-এ মাস্টার্স করেছি, অনার্স মাস্টার্স বাংলা সাহিত্যে। ও যা শিখেছি আমি দিতে চাই দেশ ও জাতিকে, ব্যাংকিং সেক্টরে দেওয়ার একটা সুযোগ নেই। তখন চিন্তা করলাম আমি যদি শিক্ষকতা আসতে পারি, এটা আমার ব্যক্তিগত জীবনে অভিনয় আসলো। তো আমি ইন দি টাইম আমি জেলা স্কুলে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার 17 মাস 57 সালে যোগদান করি। আমি সেখানে কাজ করার পর দেখলাম আমাকে মানুষ এত আপন করে নিল, আমি শুধু দিতেই জানলাম, দিতে চাইলাম না। এই পরিপ্রেক্ষিতে আমাকে যখন গভর্নমেন্ট সুযোগ দিল, আমি পিএসসি ফেস করে সরাসরি এই পোস্টে আসলাম। তখন চিন্তা করলাম আমি দিতে চাই দেশকে, অনেক তো নিয়েছি দিতে পারিনি, দিতে চাই। এই হলো আমি যখন উলিপুর গভর্নমেন্ট গার্লস স্কুলে 2005 সালে পয়লা যোগদান করলাম, তোর মান তখন এমপি মহোদয় ছিলেন এ কে মাইদুল ইসলাম স্যার। উনি আমাকে এত ভালোবাসলেন, উনি উলিপুরে আসলেই আমাকে ফোন করে যে প্রধান শিক্ষক সাহেব, হেডমাস্টার সাহেব, আমি আসছি, আমার পাশে আসেন, একসাথে নাস্তা করবো, কি আসেন লাঞ্চটা একসাথে করবো। জেলা প্রশাসক ছিলেন যেন আজিজুর রহমান প্রধান স্যার, আমার বলতে যাচ্ছা ডিও হেডমাস্টার সাহেব, এই এমপি মহোদয় আসলে আপনাকে এত ভালোবাসে কেন, আপনার গাড়িতে নিয়ে যায়, আমাকে নেয় না, কারণ কি? আমি সেটা জানি না, এটা বোধহয় আল্লাহর দান। এটা আমাকে ইতিমধ্যে আমাকে ডিরেক্টর স্যার ফোন করলেন যে আবুল কাদের সাহেব, আপনাকে আমরা অ্যাজ ডিও কুড়িয়াম দেখতে চাই। হঠাৎ কি এমন করলাম, আমাকে ডিও হিসেবে দেখতে চাই আপনারা, অভিষেক করে দিলেন অ্যাজ এ ডিও কুড়িগ্রাম। আমি 8 সাল ডিগ্রি করলাম। বললে যে আজাদ সাহেব আপনার বাড়িতে গাইবদার ডিস্ট্রিক্ট বলেছি যে আমি গাইবদার গার্লস স্কুল আপনার দিতে চাই, আপনি কি বলেন? স্যার কোনো আপত্তি, আপনি কর্তৃপক্ষ আমার আদেশ করলেই মানতে বাধ্য আমি। সেটা আপনি আমার অনুভূতি চাচ্ছে বা পরামর্শ চাচ্ছে, এটা স্যার অনেক বড় পাওনা আমার জীবনে স্যার। আমি গাইবদার গভর্নমেন্ট যোগদান করলাম অ্যাজ এ হেডমাস্টার। আমি সেখানে দায়িত্ব নিলাম, এটা বোধহয় বাংলাদেশের ইতিহাসে আছে, আমার মনে হয় দেখা যাবে, সবাই দেখছে অনুষ্ঠানটা। মাত্র আমি 1,87,000 টাকা নিয়ে দায়িত্ব নেই। আমি 9.5 বছর প্রধান শিক্ষক দায়িত্ব পালন করি এবং আমি যখন দায়িত্ব হ্যান্ড ওভার করি গত 17/4/19 সালে 42,46,625 টাকা দিয়ে আমি দায়িত্ব হ্যান্ড ওভার করে আসি আমি। এবং আমি এই যে 9 বছর স্কুল করলাম, আমার স্কুলটি জাতীয় পর্যায়ে যেতে না পারলেও আঞ্চলিক পর্যায়ে জেলা শ্রেষ্ঠ স্কুলের মর্যাদা পায়, বা আমি ব্যক্তিগতভাবে জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের মর্যাদা পাই। আমি এই যে পাওনাটা আমি তো চাইনি। ইতিমধ্যে বর্তমান আমাদের দুর্নীতি কমিশন মাননীয় সচিব স্যার দিওয়ার ভক্ত স্যার, উনি তখন রংপুর বিভাগীয় কমিশনার স্যার ছিলেন। কিন্তু আমাকে একদিন জেলা প্রশাসক স্যার ফোন করলেন যে আবুল কালাম আজাদ সাহেব আপনি রংপুর একটু আসেন, বিভাগীয় কমিশনার কার্যালয়ে আসলাম। এটা হচ্ছে খুব সম্ভব 15ই নভেম্বর 14 সালের ঘটনা। আসলাম তো বলতেছে আবার কিছু ইনোভেশন করতেছি আপনাদের মাধ্যমে। আমি ইনোভেশন আইডিয়া কাজ দিলাম। একবার জাতীয়ভাবে আমি বাংলাদেশ গভর্নমেন্ট স্কুলের পক্ষে আমি আবুল কালাম আজাদ অ্যাজ এ হেডমাস্টার ইন দ্য গভর্নমেন্ট গার্লস স্কুল, এবং একটা স্কুল আছে আমাদের রংপুর ডিস্ট্রিক্টেই আর গঙ্গাচড়া পূর্ব ধামুর উচ্চ বিদ্যালয়, মতিউর প্রধান শিক্ষক মহোদয়, দুইজন মিলে আমরা জাতীয় পর্যায়ে যাই। সেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নাহিদ স্যার ছিলেন, সচিব স্যার ছিলেন, সব স্যার ছিলেন, অনেকগুলো প্রোগ্রাম শেয়ার করি আমরা। আমি দেখছি আমি হয়তো যা চাইনি
তার চেয়ে বেশি পেয়েছি আমি। ইভেন আমাকে একাধিক বলা হয়েছিল যে তুমি জেলা শিক্ষা অফিসে চলে যাও। আবার আমি বললাম স্যার কি আমার কাজ করলাম, আমাকে একবার এক জায়গায় দিচ্ছে, তার আপত্তি দেন। তোমাকে উইলিং বলো, কোথায় যেতে চাও বলো, লালমনি না পঞ্চগড়। আমি লালমনিটা রংপুরে আমার বাসা বাড়ি আছে, আমার খুব কাছে রেয়ারেস্ট আমার রংপুর লালমনি ডিস্ট্রিক্টটা। আমাকে আদেশকে বলে দিল দেখো এটি তো আদৌ দিয়ে দিছি আমি। যেখানে আমাদের একটা ভুল ধারণা ছিল যে জুতের তলা নাকি ক্ষয় যায়, বাট আমার জীবনে ব্যতিক্রম এটা। আমি স্কুল জীবন থেকে আজ পর্যন্ত যেখানে সার্ভিস করছি বা লেখাপড়া করছি প্রত্যেকটি এত ভালোভাবে পেয়েছি আমি যে আমার ভুলার মতো নয়। আমি যে রাষ্ট্রবিসি পড়াশোনা করছিলাম, আমানুল্লাহ স্যার ভিসি স্যার ছিল, অত পরিচয় ছিল, পরে ডক্টর আব্দুল খালেক স্যার উনি ভিসি ছিলেন, বিজ্ঞান প্রধান ছিলেন আমার। আমাকে এত ভালোবাসতেন, আমাকে বাই নামে ডাকতো, বাই নামে চিনতো। এই যে চা ভাগলা আমি দেখছি আমি জীবনে এত বেশি পেয়েছি, কিছু দিতে পারিনি, আমি কিছু দিতে চাই, এই আশা আমি কাজ করে যাচ্ছি। এবং আমি যতদিন বেঁচে থাকবো দুনিয়া আল্লাহ পাক বেঁচে রাখবে, আমি চেষ্টা করে যাব আমার শ্রমদা দিয়ে কাজ করে যাওয়ার জন্য। পাশে একটা জিনিস আছে, আপনার কোশ্চেনটা যেটা ছিল আপনার, যে আমি আপনার মধ্যে অনুরোধ করব কেউ ভালো কাজ যদি করতে চায়, সে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় দয়া করে আমার সাথে কথা বলবেন। আমি না আমার উদ্যোগ যোগাযোগ করে আমি চেষ্টা করবো আমার যেখানে ভালো কাজ সেখানে আমি আছি, সেখানে সে যে লেভেল থেকেই হোক। আমি যেমন একটা প্রতিটাকে সেলুট দেই, ঠিক তেমনি হবে যে ভালো কাজ করবে তাকে আমি সেলুট দিই আমি। এবং আমি চেষ্টা করবো আমার যোগ্যতা অনুযায়ী, শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কর্তৃপক্ষ দৃষ্টিকে আকর্ষণ করার জন্য। আমি আশা করি সমস্যা হওয়ার কথা যদি কারো সমস্যা জানাই আমাদেরকে, অবশ্যই তার পাশে দাঁড়িয়ে থাকবো এবং তার একটা হাত ধরে আমি তাকে উঠাবো প্রয়োজনে, চলুন আবার উপরের দিকে যাই আমরা। আপনাকে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যারা সম্মানিত শ্রোতা আছেন, দর্শক আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইন ফিউচার এমন যে অনুষ্ঠান আয়োজন করা যায় বা আরো কিছু বলা থাকে আমরা সেগুলো চেষ্টা করব। এবং সকল উপদেশ, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি দেশ মতো সেবা করতে হয়তো সে সময় পারিনি, জন্ম ধরে সে সময়, এখনো কিছু করতে চাই দেশের জন্য, যেটা হয়তো দেশের উপকারে আসতে পারে আর কি। যদি দেশের উপরে আমার কোনো পরিশ্রম কাজে আসে, আমি বিশ্বাস করবো আমার পরিশ্রমটা সার্থক। ধন্যবাদ সকলকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা একেবারে আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে। তো শুধু দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম আমাদের উদ্ভাবনী শিক্ষক পরিবর্তনের রোল মডেল, এই শীর্ষক আমাদের যে সিরিজটি চলছিল, আজকে তার চতুর্থ পর্ব ছিল। আজকে আমরা আলোচনা করছিলাম মূলত যে বিষয়টি নিয়ে, শিক্ষায় তথ্য প্রযুক্তির সমন্বয় এবং করোনাকালীন উদ্যোগে যে অগ্রণী ভূমিকা রেখেছেন সে দুইজন পথিকৃৎকে আমরা আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রথমে ছিলেন কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের লালমনিরহাটের প্রধান শিক্ষক জনাব খুরশিদুজ্জামান আহমেদ স্যার। তারপরে ছিলেন লালমনিরহাটের জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার। আমরা দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের জন্য এবং সবার জন্য দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করার জন্য। তো আমরা যদি জাস্ট আজকের আলোচনাটি একটু সারাংশ করি, আমরা আলোচনা থেকে আমরা জানতে পেরেছি যে লালমনিরহাটের খুরশিদুজ্জামান স্যারের যে উদ্যোগ, করোনার সময় অনলাইন শিক্ষা এবং লাইভ ক্লাসের যে উদ্যোগ, সেটা দিয়ে আসলে পরবর্তীতে সারা দেশে সেই উদ্যোগটি ছড়িয়ে পড়ে এবং বর্তমানে আমরা যে লাইভ ক্লাসগুলো দেখছি সেটার সূত্রপাত কিন্তু সেখান থেকেই। এটা আমাদের কাছে অনেক মূল্যবান একটি উদ্যোগ অবশ্যই। পাশাপাশি আমরা এটাও জেনেছি যে খুরশিদুজ্জামান স্যার উনার স্কুলে এর বাহিরে অনেকগুলো সহশিক্ষাক্রমিক কার্যক্রম করে থাকেন, যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক গুণাবলী, দৃষ্টিভঙ্গি, সক্রিয়তা, অনুপ্রেরণা এই জায়গাগুলোর উন্নতি হয়েছে এবং সেটা জাতীয় পর্যায়ে বেশ কিছু ক্ষেত্রে ওই স্কুল পুরস্কৃত হয়েছে, স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি আমরা এটাও জানতে পেরেছি যে জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আবুল কালাম আজাদ অনেক সমর্থন দিয়েছেন পুরো জেলা শিক্ষকদেরকে এবং বিশেষ করে খুরশিদুজ্জামান আহমেদ স্যারকে। তো আপনাদেরকে যারা দেখেছেন আমাদের এই আজকে অনুষ্ঠান এবং আমাদের এখানে আমরা আজকে প্রচুর কমেন্ট পেয়েছি, যারা কমেন্ট করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের সাথে আগামী পর্বগুলোতে আপনারা থাকবেন এবং আপনারা প্রশ্ন করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলো নিয়েও আমাদের অনুষ্ঠানে আলোচনা করব। তো
আমরা শেষে একটি কথা বলতে চাই যে যে কোনো উদ্যোগ বা যে কোনো নতুনত্ব সমস্যা এবং চ্যালেঞ্জ থাকবেই, এবং আমাদের সম্মানিত দুজন আলোচকই বলেছেন যদি সত্যিকারের আন্তরিকতা, দেশপ্রেম এবং প্রচেষ্টা থাকে আসলে সমস্যা কোনো সমস্যা মনে হয় না, সেটা আসলে উতরে যাওয়া যায়। আমরা আশা করব শিক্ষাক্ষেত্রে সেই প্রচেষ্টা এবং আন্তরিকতা এবং উদ্যোগ গুলো আমরা সবার কাছ থেকে পাবো এবং আমাদের শিক্ষার উত্তর উন্নতি এবং সমৃদ্ধি হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আয়োজনটি এখানে শেষ করছি। শুভরাত্রি।